সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে হাজির হয়েছে আওয়ামী লীগবিহীন প্রথম সংসদ ও তারেক রহমানের শাসনকাল, একটি বিশেষ বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। দর্শক, রাত পোহালে একটা একতরফা ভোট, বাংলাদেশের প্রধান বড় রাজনৈতিক দল আওয়ামী লীগবিহীন এই নির্বাচনটা হতে যাচ্ছে। নির্বাচনে ভোটের পার্সেন্টেজ, ভোট কাস্টিং কত পার্সেন্ট হবে, সেটা 5% না 10% না 15%, সেটা আগামীকাল ভোট পরবর্তী সময়ে সেটি বোঝা যাবে। বাংলাদেশের ইতিহাসে বলা যায় আরও একটি একতরফা নির্বাচন হতে যাচ্ছে, যেখানে বড় রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ নেই। দৃশ্যত বিএনপি জোটের জয় এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। বিভিন্ন সমীক্ষা বলছে বিএনপি জোট প্রায় 200 আসনে জয় পেতে যাচ্ছে, আর জামাতে ইসলামী হয়তো 50টির বেশি আসন পাবে না। 200 পাক আর 200-র বেশি পাক বা 170-78 পাক, যেটি পাক, বিএনপি যে 151টা মানে 150-এর অধিক আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল হিসেবে সরকার গঠন করতে যাচ্ছে, এতে কোনো দুদিন আগেও সন্দেহ সংশয় থাকলেও আজকে যখন আপনাদের সামনে কথা বলতে এসেছি, আজকে আর কোনো দ্বিধা নেই যে বিএনপি এককভাবে সরকার গঠন করছে এবং প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। কিন্তু প্রশ্ন হলো, এই যে নগণ্য সংখ্যক ভোটের মাধ্যমে গঠিত সরকার, তা কতদিন টেকসই হবে? 18 বছর বিদেশের মাটিতে থেকে অবশেষে কি তারেক রহমান পারবেন বাবার পদাঙ্ক অনুসরণ করে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে, নাকি পুরনো সেই হাওয়া ভবন কিংবা মিস্টার 10% ইমেজের আবর্তেই আটকে থাকবে আগামীর রাজনীতি? গত 1.5 বছরে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দেশে যে নজিরবিহীন বিভেদ তৈরি করেছে, তা অস্বীকার করার উপায় নেই। বর্তমান রাজনৈতিক মেরুকরণ এতটাই তীব্র যে এক পক্ষ অন্য পক্ষকে নিশ্চিহ্ন করে দিতে চাইছে। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম এবং প্রধান কাজ হওয়া উচিত এই বিভেদ দূর করা। এখানে একটি ঐতিহাসিক উদাহরণ টানা জরুরি। 1975 সালে আওয়ামী লীগ সহ বাংলাদেশের সব রাজনৈতিক দল বাকশালে বিলুপ্ত হয়ে গিয়েছিল। 75 পরবর্তী সময়ে আওয়ামী লীগ যখন রাজনৈতিকভাবে বিলুপ্ত ছিল, তখন তারেক রহমানের বাবা প্রেসিডেন্ট জিয়াউর রহমানই আওয়ামী লীগ পুনরায় রাজনীতিতে ফেরার সুযোগ করে দিয়েছিলেন। বহুদলীয় গণতন্ত্রের ধারক এই জন্যই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বলা হয়। বহুদলীয় গণতন্ত্রের সেই ধারাকে যদি তারেক রহমান ধারণ করতে চান, তবে তাকে অবশ্যই আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার কথা ভাবতে হবে। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলটিকে নিষিদ্ধ রেখে বা মাঠের বাইরে রেখে কতদিন একটি স্থিতিশীল সরকার চালানো সম্ভব? যদি তারেক রহমান সকলের মত ও পথের সহাবস্থানের বাংলাদেশ চান, তবেই তিনি জন আস্থা অর্জন করতে পারবেন। দমন পীড়নের রাজনীতি শেষ পর্যন্ত ক্ষমতাকে ভঙ্গুর করে তোলে। গত 18 মাস ধরে চলা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমেছে। বিতর্কিত চুক্তি, কেনাকাটায় অনিয়ম এবং উপদেষ্টাদের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় দুর্নীতির যেসব খবর আছে, তা নিয়ে কেন যেন বিএনপি বা তারেক রহমান রহস্যজনকভাবে নীরব ছিলেন। তারেক রহমান কি এই অনিয়মগুলোকে বিচারের আওতায় আনবেন, নাকি ক্ষমতার পালাবদলে এই সিন্ডিকেটগুলো স্রেফ হাত বদল হবে? গত 1.5 বছরে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজির যে অভিযোগ উঠেছে, তাতে সাধারণ মানুষ অতিষ্ঠ। তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হবে নিজের দলের এই উশৃঙ্খল বাহিনীকে নিয়ন্ত্রণ করা। যদি তিনি না পারেন, তবে মানুষ দ্রুতই এই সরকারের ওপর থেকে মুখ ফিরিয়ে নেবে। তারেক রহমান দীর্ঘ 18 বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরে নির্বাচনী প্রচারণা চালানোর সময় কিছু অসামঞ্জস্য কথাবার্তা বলেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন।
18 বছর তিনি বিদেশের মাটিতে টেলিপ্রম্পটারে দেখে বক্তৃতা করেছেন, কিন্তু যখন সরাসরি জনগণের সামনে কথা বলছেন তখন তথ্যের কিছু ভুলভ্রান্তি সমালোচনার জন্ম দিচ্ছে। এতে করে প্রশ্ন এসছে যে বিএনপির কি কোনো গবেষণা সেল নেই? গবেষণার আলোকে বিএনপি প্রধান চেয়ারম্যান তারেক রহমানের হাতে গবেষণা রিপোর্ট ধরিয়ে দেওয়া হয় না, বা কিংবা তাকে বলা হয় না যে এটা এইভাবে যে কোনো জায়গায় বক্তৃতা দেওয়ার আগে? এমন প্রশ্ন কিন্তু আসছে। উদাহরণস্বরূপ তিনি কুমিল্লায় গিয়ে ইপিজেড করার প্রতিশ্রুতি দিয়েছেন, অথচ কুমিল্লা ইপিজেড 2000 সালেই আওয়ামী লীগ আমলে চালু হয়েছে। নীলফামারীতে মেডিকেল কলেজ করার কথা বলেছেন, অথচ সেটি 2018 সাল থেকে শিক্ষা কার্যক্রম চালাচ্ছে। এমনকি ঢাকা শহরে 40টি মাঠ করার প্রতিশ্রুতি প্রশ্নবিদ্ধ। ঢাকা শহরের জনাকেন্দ্র মানচিত্রে এই জায়গা কোথায়? এই প্রতিশ্রুতিগুলো থেকে বোঝা যায় তার মাঠ পর্যায়ের তথ্যের ঘাটতি রয়েছে, অথবা তিনি আওয়ামী লীগের করা উন্নয়নগুলোকে এড়িয়ে যেতে চাইছেন। উন্নয়নের রাজনীতিতে ধারাবাহিকতা জরুরি। ক্রেডিট নেওয়ার চেয়ে বড় হওয়া উচিত উন্নয়নকে টেকসই করা। তারেক রহমানের জন্য আমার একটি পরামর্শ বা পর্যবেক্ষণ হতে পারে, নতুন করে অবাস্তব প্রতিশ্রুতি না দিয়ে গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকার যে বিশাল অবকাঠামোগত উন্নয়ন করে গেছে সেগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা। যেমন পদ্মা সেতু, মেট্রো রেল বা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো মেগা প্রজেক্টগুলো যাতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয় সেটি নিশ্চিত করতে হবে। প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশের অর্থনীতিকে বারবার পিছিয়ে দিয়েছে। তারেক রহমান যদি সত্যি আধুনিক বাংলাদেশ গড়তে চান তবে তাকে প্রতিহিংসা নয় বরং প্রতিযোগিতার রাজনীতি করতে হবে। সবশেষে বলতে চাই, তারেক রহমানের অতীত ইমেজ, তা সে হাওয়া ভবন হোক কিংবা 10 ট্রাক অস্ত্র মামলা, তা নিয়ে মানুষের মনে সংশয় এখনো আছে। এই সংশয় দূর করার একমাত্র পথ হলো সুশাসন। যদি তিনি বাকশাল পরবর্তী জিয়ার মতো উদারতা দেখাতে পারেন, যদি তিনি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মৌলিক চেতনাকে সম্মান দিয়ে সকল দলের সহাবস্থান নিশ্চিত করতে পারেন, তবেই তার ক্ষমতা টেকসই হবে। অন্যথায় গত 1.5 বছরে অন্তর্বর্তী সরকারের অধীনে তৈরি হওয়া ক্ষোভ ও বিভেদ আগামীর সরকারকে গ্রাস করে ফেলবে। জনগণ কেবল পরিবর্তন চায় না, জনগণ গুণগত পরিবর্তন চায়। তারেক রহমান কি সেই কাঙ্ক্ষিত নেতা হয়ে উঠতে পারবেন? সময় এবং তার কাজই সেটা বলে দেবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।